সীমান্তে বেড়েছে করোনা সংক্রমণ, ৭ জেলায় লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। ঘন ঘন ভূমিকম্প, সিলেট বড় প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, সার, বীজ, কীটনাশকে বাড়তি ভর্তুকির তাগিদ। ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংসদ সচিবালয় কমিশনের ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের মন্ত্রী পরিষদ কক্ষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ২০২১-২০২২ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এছাড়া ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদন দেওয়া হয়। এ সময় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের উপস্থিত ছিলেন। লোকাল ট্রান্সমিশন বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকায় ৭ জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। দেশে এ পর্যন্ত ২৬৩ জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ২৩ জনের দেহে পাওয়া গেছে ভারতীয় ভ্যারিয়েন্ট। নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এদিকে কোভিড-19-এ ২৪ ঘন্টায় আরও ৩৪ জন মারা গেছেন। আর দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১০.১১%। স্মৃতিমণ্ডল জানাচ্ছেন বিস্তারিত। কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন। সীমান্তের ৭টা জেলায় অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন বলেন, সীমান্তগুলোতে লোকাল ট্রান্সমিশন বেড়েছে, বিভিন্ন ভেরিয়েন্টের অস্তিত্ব মিলেছে। তাই নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনায় লকডাউনের সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। সীমান্তবর্তী এসব স্থানগুলোতে বৈধ ছাড়াও অবৈধভাবে অনেক ধরনের লোকজন আমাদের এখানে আসে। আমাদের চারদিকেই ভারত রয়েছে এবং তাদের ভারতের যোগাযোগটা অনেকভাবে বিদ্যমান। কিছু কিছু স্থানে এমনও আছে শুধু নৌকার মাধ্যমেও যোগাযোগ সম্পন্ন হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য জায়গাতে। তাই যেসব যারা অবৈধ উপায়ে আমাদের এখানে এসেছেন তাদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। ভেরিয়েন্ট প্রসঙ্গে আইডিসি এর পরিচালক তাহমিনা শিরিন বলেন, ২৬৩টি জিনোম সিকোয়েন্সিং এর মধ্যে ২৭ জনের দেহে ইউকে ভেরিয়েন্ট, ৮৫ জনের সাউথ আফ্রিকান, ৫ জনের নাইজেরিয়ান ও ২৩ জনের দেহে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। এই ভ্যারিয়েন্ট কিন্তু কোনো নতুন বিষয় না। যত ডিজিজ শনাক্ত হবে, ডিজিজ ট্রান্সমিশন হবে এক মানুষ থেকে আরেক মানুষে, নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হবে। সুতরাং ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, আমাদের করণীয় দুটি বিষয়। একটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যখন যার টার্ন আসবে উনি টিকা গ্রহণ করবেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৪ জন। মৃতের সংখ্যা বেড়ে ১২,৫৮৩। নতুন ১,৪৪৪ জন সহ মোট শনাক্ত ৭,৯৮,৮৩০। সুস্থ হয়েছেন আরও ১,৩৯৭ জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১০.১১%। মৃত্যু হার বেড়ে ১.৫৮ ও সুস্থতার হার ৯২% বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ১২ জন। ৬০ ঊর্ধ্ব ২১ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখের বেশি। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ছে দেশের সীমান্তবর্তী জেলাগুলোয়। স্থলবন্দরগুলোতে ভারত থেকে আসা যাত্রীদের করোনা টেস্ট করা হলেও পণ্য নিয়ে আসা ট্রাক চালক এবং সহকারীদের কোনো পরীক্ষা করা হচ্ছে না। এতে সংক্রমণ বাড়ার আশঙ্কা স্থানীয়দের। ২১-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী জেলাগুলোতে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের। মৃত ৮ জন করোনা পজিটিভ, ৪ জন মারা যান উপসর্গ নিয়ে। বিশেষ লকডাউনের ষষ্ঠ দিনেও চাঁপাইনবাবগঞ্জে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী চালক ও তাদের সহকারীরা চলাফেরা করছেন অবাধে। হিলি স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীদের করোনা পরীক্ষা করা হলেও পণ্যবাহী ট্রাক চালক ও সহকারীদের নেই পরীক্ষার ব্যবস্থা। ভারত থেকে যে ড্রাইভারগুলি আসছে বাংলাদেশে, সেটাকে চেকপোস্টে কিংবা ইন্ডিয়াতে কোনো চেক না করেই তাদেরকে এখানে পাঠানো হচ্ছে। পূর্বে যেখানে 200 থেকে 180 গাড়ি প্রবেশ করতে, সেখানে মাত্র 80 গাড়ি নিয়ে আমরা এখন আমদানি রপ্তানি পরিচালনা করতেছি। 7 দিনের বেশি সময় ধরে বন্দরে অবস্থান করছে পণ্যবাহী ট্রাকগুলো। এই কারণে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। 31 তারিখের পর থেকে ভারতীয় ট্রাক ড্রাইভার এবং হেল্পার যারা প্রবেশ করছে, তাদের টেস্ট রিপোর্ট নিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। মংলায় 8 দিনের কঠোর বিধি নিষেধাজ্ঞা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্দরে বিভিন্ন জাহাজ আসে, নাবিক ও সংশ্লিষ্টরা বিভিন্ন কারণে শহরে ঘোরাফেরা করায় বাড়ছে সংক্রমণ আশঙ্কা। মাইকিং করে জানিয়েছে তারা যেন কোনোভাবেই এখানে ল্যান্ড না করতে পারে। আমরা ইতিমধ্যে কয়েকজনকে অর্থদণ্ড দিয়েছি যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে। ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসায় চুয়াডাঙ্গায়ও বেড়েছে আতঙ্ক। রত্না সামান, 21 টেলিভিশন। কয়েক ঘন্টার ব্যবধানে 6 বার ভূমিকম্প, তাও আবার ডেঞ্জার জোন ভারতের মেঘালয়ের ডাউকি ফল্টের কাছে। সে কারণে এবারের ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে সিলেটে। ঘন ঘন ভূমিকম্প সিলেট অঞ্চলে ভবিষ্যতে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা দিচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়াইশ খসরুর সহায়তায় রত্না জামানের আরও একটি রিপোর্ট। শনিবার সকাল 10:30 থেকে রোববার ভোর পর্যন্ত 6 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। সর্বোচ্চ 4.1 মাত্রার এই ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিজ্ঞানীরা বলতেছেন যে অনেক বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি হবে সিলেটের আর একটা ভূমিকম্প হলে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভূমিকম্পগুলোর উৎপত্তি স্থল সিলেটের জৈন্তাপুর সহ নগরের আশপাশের 15 কিলোমিটারের মধ্যে। গত 1 দশকের মধ্যে সিলেটেই উৎপত্তি এ ধরনের ভূমিকম্পের খবর নেই বললেই চলে। তবে বিভিন্ন সময়ে ভারতের আসাম ও মেঘালয়ে উৎপত্তি হওয়া 8-10টি ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটেও। শহরের আশেপাশেই হয়েছে, অর্থাৎ সিলেট রিজিয়নের দেখা যাচ্ছে যে একই জায়গায় নয়, বাট 3টা লোকেশনে দেখাইছে, পাশাপাশি দেখাইছে। ঘন ঘন ভূমিকম্প সিলেটে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের জানান দিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানান, ডেঞ্জার জোনে রয়েছে ডাউকি ফল্ট। এই ধরনের সিসমিক অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়া, ছোট ছোট ভূমিকম্প হওয়া, এটাই ইন্ডিকেট করে যে অতি সত্বর বা খুব নিয়ার ফিউচারে বড় কোনো ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে। এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে সিলেটে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন সংশ্লিষ্টরা। গঠন করা হয়েছে একটি মনিটরিং সেল। ঝুঁকিপূর্ণ ভবন যেগুলাতে অ্যালার্মিং, আমরা এগুলাকে যেভাবে পারি আমরা রিমুভ করার চেষ্টা করব। এদিকে কয়েক দফা ভূমিকম্পের পর নগরীতে 2টি 6তলা ভবন হেলে পড়েছে। এরই মধ্যে ভবনে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। রত্না সামান, 21 টেলিভিশন। গ্রীষ্মের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়া চরাঞ্চলের অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2000 পরিবার। তলিয়ে গেছে বাদাম, ভুট্টা, পাট সহ বিভিন্ন ফসল। উপজেলার কোলকুন্দ ইউনিয়নের বিনবিনা এলাকায় নতুন নির্মিত একটি বাঁধ পানির তোড়ে ভেঙে যাওয়ায় নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নোহালী ইউনিয়নের চর বাগডহরা এবং মিনাবাজার, আলমবিদিতর ইউনিয়নের ব্যাংকপাড়া, লক্ষ্মীটারি ইউনিয়নের ইচলি, বাগেরহাট, জয়রাম ওঝা 40 সাল, গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, মর্নেনা ইউনিয়নের বড় রূপায়, ছোট রূপায়, নরসিংহ সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে 2-1 দিনের মধ্যে পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবার বাজেট প্রসঙ্গ। মহামারীকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি রাষ্ট্রীয় অগ্রাধিকারের শীর্ষে থাকে। এখন এমনই একটি সময় পার করছে বাংলাদেশ। তাই নতুন বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সার, বীজ, কীটনাশক ও সেচ কাজে বাড়তি ভর্তুকি নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। করোনা মহামারীতে কৃষিখাতের অসাধারণ অবদান পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঝুঁকির মধ্যেও গেল বছর ভালো ফলন ঘরে তুলেছেন দেশের কৃষকরা। এবারের প্রত্যাশা আরেকটু বেশি। তবে এসব সম্ভব হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ
ভর্তুকির সুফল মিলছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন 2021-22 অর্থবছরের বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়ানো জরুরি, কারণ করোনা মহামারীতে খাদ্য নিরাপত্তা জোরদারের বিকল্প নেই। তরুণ এবং শিক্ষিত জনগোষ্ঠী যারা কৃষির সাথে যুক্ত হয়ে কৃষি বাণিজ্যিকরণ এবং বহুমুখীকরণে ভূমিকা রাখছিল, তাদের অবদানের জায়গাটি অনেকাংশে সংকুচিত হয়ে এসেছে। তাই কৃষকের হাতে স্বল্প মূল্যে সার, বীজ, কীটনাশক তুলে দেওয়ার পাশাপাশি সেচ কাজেও প্রয়োজনে ভর্তুকি নিশ্চিতের পরামর্শ তাদের। সরকারের যে ভর্তুকি কার্যক্রম আছে, বিশেষ করে সার, বীজ, কীটনাশক এবং সেচের উপরে, সেগুলো যেমন একদিকে আরও বাড়াতে হবে, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী তারা যেন এর সুফলটা পায় সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া কৃষি যান্ত্রিকীকরণ, কৃষক ও মাঠকর্মীদের প্রশিক্ষণ, পর্যাপ্ত গবেষণা ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে বাজেটে দিক নির্দেশনা চান কৃষি অর্থনীতিবিদরা। ক্লাইমেট স্মার্ট যে টেকনোলজি আছে সেগুলো উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে এই টেকনোলজিগুলোর অ্যাডপশন বাড়ানোর জন্য কৃষকদের যে প্রয়োজনীয় যে বাজেট সহায়তা, সেই বিষয়গুলোকে আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। চলতি বাজেটে কৃষিতে প্রায় 9,000 কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। এবারের লক্ষ্যমাত্রা 9,500 কোটি টাকার কাছাকাছি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 2025 সালে কার্যক্রম শুরু করবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বাড়ার প্রত্যাশা। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। ঢাকা থেকে অপহরণের 2 মাস পর নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে মানিকগঞ্জের দৌলতপুরের চরাঞ্চল থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় শাহিন নামে এক কিশোরকে আটক করা হয়েছে। র্যাব জানায়, ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর সঙ্গে কিশোর শাহিনের পরিচয় হয়। সম্পর্কের জেরে গত 23 মার্চ বিকেল 3টার দিকে ঢাকার কচুক্ষেত থেকে দেখা করতে গেলে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ঢাকার ভাসানটেক থানায় অপহরণ মামলা দায়ের করেন মেয়েটির বাবা। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 4 মানিকগঞ্জের দৌলতপুরে অপহরণকারী শিহাবের মামা বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। একই জায়গায় আওয়ামী লীগের 2 গ্রুপ সমাবেশ ডাকায় গাইবান্ধার সাদুল্লাপুরে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নবী নেওয়াজ শনিবার রাতে এই আদেশ জারি করেন। আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আদেশ বজায় থাকবে। ইউএনও জানান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকিয়া খন্দকার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমাবেশ ডাকেন। এদিকে একই দিনে একই সময়ে সমাবেশ ডাকেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা শহরে 144 ধারা জারি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও 7 কর্মী এবং সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 517 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, একাধিক সহিংস ঘটনায় প্রাপ্ত স্থিরচিত্র এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি, সরাইল থানায় 2টি ও রেলওয়ে থানায় 1টি সহ মোট 56টি মামলা করা হয়েছে। এসব মামলায় 414 জন এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাত 30-35 হাজার আসামি করা হয়েছে। জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর সুস্থ সবল রাখতেও তা সহায়ক। ফলে দেশব্যাপী জিঙ্ক সমৃদ্ধ চালের চাহিদা দিন দিন বাড়ছে। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরে প্রায় 500 বিঘা জমিতে এই ধানের আবাদ করছে এবং ভালো ফলন পেয়েছেন চাষিরা। চাষিদের সহযোগিতা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। অবারিত সবুজ ধান ক্ষেত, মাঝখানে পাকা ধানের ভারে নুয়ে পড়েছে গাছ। এ দৃশ্য সীমান্তবর্তী হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি টেংরিয়া প্রধান পাড়ার। চাষিরা জানান, এবারই প্রথম তারা জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ করেছেন, ফলনও হয়েছে ভালো।
গতবার কাছে এবার ধান 2 গুণ বেশি বাড়া গেছে ধান আমাদের জন্য ডবল হয়েছে আর কি। এই ধানটা ফলন বেশি। আর আগে যে ধান লাগাইছিলাম বিঘায় যাচ্ছিল 15 মণ, এখন আমরা 20 মণ 25 মণ পাই। এই জাতের উদ্ভাবক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। BRRI 74, 72, 62 ও 64 জাতের ধান চাষ ও গুণমান বজায় রেখে চাল উৎপাদনে সহযোগিতা করছে বেসরকারি প্রতিষ্ঠান হারভেস্ট প্লাস বাংলাদেশ। কৃষক ভাইদেরকে অনুরোধ জানাবো যে তারা যেন ভবিষ্যতে এই জিঙ্ক সমৃদ্ধ ধান চাষে উদ্বুদ্ধ হয়। এটি তাদের জন্য একই সাথে পুষ্টিকর, একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং তাদেরকে আর্থিকভাবেও সচ্ছলতা এনে দেবে। হরিপুরে কৃষকদের মাঠ দিবসে গিয়ে মুগ্ধতার কথা জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। একে একে বৃদান 64, বৃদান 72, বৃদান 74, বৃদান 84 এবং লেটেস্ট সবচেয়ে আমরা কয়েকদিন আগে যে জাতটি উদ্ভাবন করলাম সেটা হলো ব্রি ধান 100, বঙ্গবন্ধু 100 ধান নামে এটি আমরা ছাড়করণ করছি। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ বাড়ানোর কথাও বলেন এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। এগিয়ে চলছে চট্টগ্রামের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ। ভূমি অধিগ্রহণ, নকশা তৈরির কাজ শেষ দিকে। সবকিছু ঠিক থাকলে 2025 সালে বন্দরটি বাণিজ্যিক কার্যক্রমে যাবে। এতে চাপ কমবে চট্টগ্রাম বন্দরের উপর। কন্টেনার হ্যান্ডেলিং সহ আমদানি রপ্তানি বাণিজ্য বাড়তি গতি পাবে বলে আশা সংশ্লিষ্টদের। রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইফরাজ নূর। চট্টগ্রাম থেকে 70 কিলোমিটার দূরে কক্সবাজারের মাতার বাড়ি। এখানে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। জাপানি প্রতিষ্ঠান জাইকা বন্দরটির অর্থায়ন করছে। এর বাস্তবায়ন করবে বাংলাদেশ সরকার। এখন কাজ চলছে পুরোদমে। কম গভীরতার কারণে 134 বছরের পুরনো চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি জাহাজ সর্বোচ্চ 2000 কন্টেইনার নিয়ে ভিড়তে পারে। যদিও এই অঞ্চলের কলম্বো, চেন্নাই বন্দরে এর চেয়ে কমপক্ষে 5 গুণ ধারণ ক্ষমতার জাহাজ নোঙর করে। আর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বাড়ছে জিডিপি প্রবৃদ্ধির দ্বিগুণ হারে। এমন বাস্তবতায় একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। তাই 18,000 কোটি টাকা ব্যয়ে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের এই উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়ন হলে হাজার হাজার কন্টেইনার নিয়ে ভিড়বে মাদার ভেসেল। 8 থেকে 10,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে, আর 1 লক্ষ মেট্রিক টনের জাহাজ আসতে পারবে, বড় জাহাজ ক্যাপেক্স। এই সক্ষমতা আমরা যখন অর্জন করব সেটি হচ্ছে 2025 সালে মাতারবাড়ির 2টি জেটি তৈরি হবে। গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহজ শর্তে জাইকা 13,000 কোটি টাকা ঋণ দিচ্ছে। বাকি 6,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে যোগান দেবে সরকার। একটি হবে ডেডিকেটেড কন্টেইনারের জন্য, আরেকটি হচ্ছে মাল্টিপারপাস, সেখানে আমি কার্গো করতে পারবো, কন্টেইনারও করতে পারবো। এইটা আরও সুবিধা দিবে আমাদের এই যে 7 সিস্টার এবং ভুটান, নেপাল, এই জায়গায় কানেক্টিভিটি হবে। এদিকে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর নিয়ে আসার কথা বলছেন শিপিং ব্যবসায়ীরাও। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ ও গতিশীল হওয়ার প্রত্যাশা তাদের। চিটং পোর্ট আমাদের নিজেদের জন্য এখনও সাফিসিয়েন্ট না। আপনি যদি ডিপলি দেখেন, মাতার বাড়ি আসলে ইনশাল্লাহ 7 সিস্টারও আমরা কেটার করতে পারবো ইজিলি। প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় নবদিগন্তের সূচনা হবে। অর্থনীতিতে রাখবে বড় অবদান, এমনটাই আশা ব্যবসায়ীদের। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র এবং দুস্থ পরিবারের শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রামের বোয়ালখালীতে 200 পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। খাদ্য বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 52 পরিবারকে ঢেউটিন, খাদ্য এবং নগদ টাকা সহায়তা দেওয়া হয়। স্থানীয় সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন এদেশের মানুষের অভাব থাকবে না।
সমাজে কাজ করার ক্ষেত্রে পুলিশের জন্য সাংবাদিকরা সেতু বন্ধন হিসেবে কাজ করেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নেজামউদ্দিন। চট্টগ্রামে কর্মরত টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুলিশ সাংবাদিকদের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায় না। মতবিনিময় সভায় সিটিজেএ সভাপতি এনামুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সিটিজে এর সহসভাপতি আলী আকবর সহ নেতৃবৃন্দ। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সীমান্তে বেড়েছে করোনা সংক্রমণ, 7 জেলায় লকডাউনের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের। ঘন ঘন ভূমিকম্প, সিলেটে বড় প্রাকৃতিক বিপর্যয়ের বার্তা, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বাজেটে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, সার, বীজ, কীটনাশকে বাড়তি ভর্তুকির তাগিদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।